আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর আসলে আমার পেজে আমি লাইভে আসলাম, কারণ নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি লাইভে ভিডিও তেমন দেই না। বাট আমার মনে হলো যে আসলে নতুনভাবে আপনাদের সাথে লাইভেও কমিউনিকেশন করাটা আমার উচিত, যেহেতু আস্তে আস্তে আমার ফেসবুক পেজের অডিয়েন্স সংখ্যা বাড়তেছে এবং আপনাদের অনেক প্রশ্ন থাকে। দেখা যায় আপনারা যখন আমি ভিডিও পোস্ট করি, তারপর আপনাদের অনেক প্রশ্ন থাকে কমেন্টে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়াটা পসিবল হয় না। এই জন্য আমি চেষ্টা করব এখন লাইভে এসে আপনাদের সাথে ভিডিও বা টপিক নিয়ে কথা বলা, এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো নিয়ে সেটার উত্তরগুলো দিয়ে দেওয়া। এতে করে যেটা ঘটবে, আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। এবং আমি যেহেতু এডুকেশনাল ভিডিও নিয়ে ভিডিও তৈরি করি, তো আমি চেষ্টা করব যে আমার এখানে মিললে যত ধরনের এডুকেশনাল রিলেটেড যত ধরনের প্রশ্ন আসবে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো মোটামুটি আমার লাইভটা হয়তো বা শুরু হয়ে গেছে, এবং আপনারা আসলে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই একটু জানাবেন। এবং আজকে একটু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব, এবং টপিকটা কিন্তু অনেকের কাছে একটা মানে এখন যারা মিলে জিএসটি পরীক্ষা দিবেন সামনে, তাদের কাছে একটা হট টপিকই বলা চলে, যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পূর্ণ হয়। আর জিএসটি বা গুচ্ছ যেহেতু আস্তে আস্তে ভেঙে যাওয়ার একটা গুঞ্জন উঠতেছে, বা দুই তিনটা ইউনিভার্সিটি তারা অফিসিয়ালি জানাইছে যে তারা গুচ্ছতে থাকবে না, তাহলে জিএসটি এবং আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের অধিভুক্ত কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। এখন এই 7 কলেজের ভবিষ্যৎটাই বা কি হবে, বা 7 কলেজে স্টুডেন্টরা কিভাবে ভর্তি হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো মোটামুটি লাইভে আমাদের সাথে প্রায় 11 জন চলে আসছেন। তো আমাকে কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে এটা অবশ্যই জানাবেন, এবং চেষ্টা করবেন একটু যেহেতু আজকে এটা আমার প্রথম লাইভ, তো একটু চেষ্টা করবেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। এবং আমি আপনাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং ভিডিওর শুরুতেই আমি যেই আহ্বানটা করব, যে অবশ্যই গুচ্ছ পদ্ধতিটা বহাল থাকা দরকার, কারণ গুচ্ছ পদ্ধতি বহাল থাকলে স্টুডেন্টদের জন্য এটা অবশ্যই একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করবে। তারপরও গুচ্ছ থেকে কোন কোন বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে বা গুচ্ছের ভবিষ্যৎটা কি, আশা করি ভিডিওটাতে আস্তে আস্তে আলোচনা করলে আপনাদের জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, তো আমি মিলে আস্তে আস্তে আলোচনাটা শুরু করি। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করবো আস্তে আস্তে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো অলরেডি আপনারা অনেকেই জানেন যে জিএসটি বা 7 কলেজের ক্ষেত্রে, যদি আগে আমরা জিএসটি নিয়ে একটু আলোচনা করি, বা গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয় আছে, এই 24টা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয় সর্বশেষ জিএসটির সর্বশেষ আপডেটটা কি। কারণ আপনারা অনেকেই হয়তোবা ভাবতেছেন যে 24টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকবে, বাট 24টা বিশ্ববিদ্যালয় থাকবে কি না এই বিষয়টা একটু আমাদের একটু দেখা উচিত, যে আসলে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে সেটা একটু আমাদের ভাবা উচিত। তো আমার সাউন্ডটা আসলে ক্লিয়ার আছে কিনা, যে কোনো কেউ একটু কমেন্টে জাস্ট লিখবেন। যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে তাহলে আমি মেলে একটু সামনে আগাবো। তো আমাদের এখানে ফারজানা আক্তার লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এরকম কয়েকজন একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে হয় কি আসলে আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন কিনা এইটা সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার পাওয়া যায়। এই জন্য আপনাদের যদি কোনো গুচ্ছ বা ভর্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি চেষ্টা করব উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো প্রথমত হলো যে আপনারা অনেকে জানেন যে গুচ্ছের যে সিস্টেমটা আছে, এই গুচ্ছের সিস্টেমে কিন্তু আলটিমেটলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকতেছে না। এটা আমরা অনেক একদিন আগে আমরা অলরেডি জানছি, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে ডেইলি ক্যাম্পাসেও এটা নিয়ে নিউজ হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলটিমেটলি গুচ্ছতে থাকতেছে না। কেন থাকতেছে না এটা অলরেডি আপনারা অনেকে জানেন, যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেনলি হলো আগামীকাল 31 জানুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা। তো এখন এই মুহূর্তে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবকিছু বাতিল করে আবার গুচ্ছতে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে আসতেছে না, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা নিয়ে একটু আলোচনা পরে করব। এখন প্রশ্ন হলো সাস্ট নিয়ে একটু আলোচনা আসতেছে, বা খুলনা ইউনিভার্সিটি নিয়ে একটু আলোচনা আসতেছে, যে আসলে সাস্ট বা খুলনা ইউনিভার্সিটি আলটিমেটলি গুচ্ছতে থাকবে কিনা এই বিষয়টা নিয়ে একটা এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, বা আলটিমেটলি আমরা কি নিউজগুলা জানতে পারতেছি। অলরেডি এখানে ফারজানা কমেন্ট করছে, আর আয়শাও কমেন্ট করছে। ওকে, তো যাই হোক, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি কিন্তু আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার প্রশ্ন হলো যে সাস্ট বা খুলনা ইউনিভার্সিটির আপডেটটা কি। তো সাস্ট থেকে যে তথ্যগুলো আমি কালেক্ট করতে পারছি, বা সাস্টে আমারও কিছু
ছোট ভাই আছে তারা পড়ে সাস্টে, তো তাদের কাছে যে তথ্যটা জানতে পারছে যে সাস্ট আসলে গুচ্ছর ভিতরে ফেরত আসার কোনো সম্ভাবনা এখন আমরা দেখতেছি না। এর মেন যেটা কারণ, যেহেতু সাস্টের আবেদন চলতেছে, সাস্টের আবেদনও কিন্তু 31 জানুয়ারিতে শেষ হয়ে যাবে, অর্থাৎ আগামীকালকে সাস্টের আবেদন শেষ হয়ে যাবে। এখন সাস্টে যেহেতু আলাদাভাবে আবেদন নেওয়া হচ্ছে বা নেওয়া হয়ে গেছে, এখন আসলে এই সিস্টেমটা বাতিল করে যদি আবার গুচ্ছ সিস্টেমে আসে, এটা অনেক ধরনের হ্যাসেল হবে, যেটা ভাবতেছে সাস্টের যারা কর্তৃপক্ষ, তারা এটা ভাবতেছে, এই চিন্তা ভাবনা করে সাস্ট আসলে গুচ্ছতে আসতে চাচ্ছে না। আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা এটা একটু পরে আলোচনা করবো, বাট এখন পর্যন্ত যতটুকু তাদের মানে যে তথ্যগুলো আমি কালেক্ট করতে পারছি, যে সাস্টের আবেদন যেহেতু আগামীকাল পর্যন্ত চলতেছে, তো এখন সাস্টের সম্ভাবনা একটু কম, এবং সাস্টের পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি 28 তারিখে পরীক্ষা। এবং সাস্টে এবার একটা ভালো কাজ করছে, সেটা হলো সাস্টের পরীক্ষাটা শুধুমাত্র সাস্টে যে দিতে হবে ব্যাপারটা এরকম না, সাস্টের পরীক্ষা চাইলে সাস্টের ক্যাম্পাসে ঢাকাতে, চট্টগ্রাম, রংপুর, যশোরেও দেওয়া যাবে। এখন খুলনা ইউনিভার্সিটি কিন্তু আবেদন চলমান আছে, এই আবেদন যেগুলোতে চলতেছে সেগুলো নিয়ে একটু প্রবলেম আছে, যে সেগুলো আসলে ফেরত আনা সম্ভব হবে কিনা, বা ফেরত আনতে গেলে আসলে প্রসেসটা কেমন হবে, এটা একটু পরে আলোচনা করব। তো খুলনা ইউনিভার্সিটিতে আবেদন যেহেতু অলরেডি চলতেছে, তো খুলনা ইউনিভার্সিটি একটু সম্ভাবনা তুলনামূলক কম। তো অলরেডি 12 জন আমাদের সাথে ভিডিওটা দেখতেছেন, সো আপনাদের যদি ভর্তি রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এখন যেটা মানে মেন যেটা কনসার্নের বিষয়, যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুইটা আসলে কি করবে। এখন যেটা ব্যাপার হলো যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই রিসেন্ট সময় কিন্তু তাদের সার্কুলারটা প্রকাশ করছে, যদিও তাদের আবেদন শুরু হওয়ার কথা 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন শুরু হওয়ার কথা। পরীক্ষার ডেটও তারা প্রাইমারি স্টেজে জানাই দিছে। এখন দিন শেষে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা হাজী দানেশ কি গুচ্ছের ভিতরে আসবে কিনা, এটা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা আলোচনা করার আগে, যেটা নিয়ে অনেকেই আপনারা মানে অনেক খুশি হয়েছেন, আমি নিজেও অনেক খুশি হয়েছি, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠানো হয়েছে যে যাতে 24টা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু কথা হলো, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠিটা আদৌ কি কার্যকর হবে, বা এই চিঠিটার আসলে কতটুকু মূল্যায়ন বিশ্ববিদ্যালয়গুলো করবে, এটা একটা ফ্যাক্ট বিষয়, একটা ভাবার বিষয়। তো এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যেমন আমি যদি একটু বলি, আসলে অর্ডারটা কিভাবে বাস্তবায়ন হবে, বা শিক্ষার্থীরা আসলে কিভাবে বুঝতে পারবে যে 24টা হোক বা 22টা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে থাকবে, বা এখন শিক্ষার্থীদের করণীয় কি। প্রথম কথা হলো যে ইউজিসি কিন্তু দেখা যায় যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু পর্যালোচনা করে। ইউজিসির এখানে কিন্তু অতটুকু পাওয়ার নাই যে একটা বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের অর্ডার দিবে, হয়তো বা পরামর্শ দিতে পারে। ইউজিসি থেকে বড় পাওয়ারফুল যেটা, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষা মন্ত্রণালয় কিন্তু চাইলে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন ধরনের নির্দেশ দিতে পারে, বাট সেটা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রেক্ষাপটে মানবে, সেটা কিন্তু না। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা এখন বর্তমানে যেটা পাওয়ারফুল মানে ইউনিভার্সিটিকে কন্ট্রোল করার জন্য, সেটা হলো রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। কারণ আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো যদি রাষ্ট্রপতি থেকে কোনো ধরনের নির্দেশনা আসে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মানতে বাধ্য। তার মানে এখন যেটা ফ্যাক্ট, সেটা হলো রাষ্ট্রপতির কাছ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা আসে, তাহলেই কেবলমাত্র কিন্তু এই গুচ্ছ পদ্ধতিটা বহাল রাখা সম্ভব, বা গুচ্ছর ভিতরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন, সেটা যদি রাষ্ট্রপতি থেকে চিঠি আসে তাহলে কিন্তু সম্ভব। যেমন আমি যদি আগের বছরগুলোর কথা একটু আলোচনা করি, যে আগের বছরগুলোতে আসলে কেমন সিস্টেমটা ছিল, বা আগের বছর তো কি এই সিস্টেমটা কিন্তু ছিল যে গুচ্ছ থেকে কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। যেমন আগের বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইউনিভার্সিটি আলাদাভাবে সার্কুলার প্রকাশ করছিল, তারপরে কিন্তু পরবর্তীতে আবার মানে গুচ্ছতে কিন্তু ফেরত আসছে। অ্যান্ড ফ্যাক্ট হলো এইটা, যে আসলে কোন প্রসেসে আগালে আলটিমেটলি গুচ্ছ সিস্টেমটা থাকবে, সেটা হলো যদি রাষ্ট্রপতি কোনো ধরনের নির্দেশনা জারি করে তাহলেই সম্ভব। এখন স্টুডেন্টরা যেটা এখন করতে পারে, স্টুডেন্টরা কিন্তু অনেকে হয়তো ভাবতেছে যে তাদের দাবিটা সফল হয়েছে, বাট আমি আদতে মনে করি এখন পর্যন্ত কিন্তু 100% সফল হয়নি। 100% সফল করতে গেলে এখন যেটা ইম্পর্টেন্ট, যে রাষ্ট্রপতি পর্যন্ত রিস্ক করা, অথবা প্রধান উপদেষ্টা পর্যন্ত রিস্ক করা, যে এই প্রবলেমগুলো বলা, যে গুচ্ছ পদ্ধতি যদি বাতিল হয়ে যায় তাহলে স্টুডেন্টদের যে ভোগান্তিটা সৃষ্টি হবে, এই বিষয়ে কথাবার্তা বলা। এখন যদি স্টুডেন্টরা চুপ হয়ে যায়, অনেক স্টুডেন্ট আপনারা আন্দোলন করছেন, অনেকে এখন একবারে চুপ হয়ে গেছে যে এখন আর দরকার নেই, আমরা মনে হয় সাকসেস হয়ে গেছি, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ জারি হয়েছে, তার মানে আন্দোলন সফল। ব্যাপারটা কিন্তু এত সহজ না,
কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিছে, বাট উপাচার্যগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ে মানে যে নির্দেশনাটা সেটা কিন্তু যদি চায় নাও মানতে পারে, বা রাষ্ট্রপতি থেকে বা প্রধান উপদেষ্টা থেকে ওই জায়গা থেকে যদি কোনো ধরনের প্রেশার আসে তাহলে কিন্তু সম্ভব গুচ্ছের যে 22টা বিশ্ববিদ্যালয়কে একসাথে রাখা বা 24টা বিশ্ববিদ্যালয়কে একসাথে রাখা। এজন্য আমার ব্যক্তিগত যেটা মতামত থাকবে সেটা হলো যে অন্তত স্টুডেন্টদের কথা বলা উচিত। একবারে চুপ যদি হয়ে যায়, স্টুডেন্টরা যদি মনে করে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে মানে সবগুলো বিশ্ববিদ্যালয় ব্যাপারটা মেনে নেবে, ব্যাপারটা এত ইজি না। কারণ এর একটা ফ্যাক্ট হলো যে যেই বিশ্ববিদ্যালয়গুলা গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারাই চায় যাতে ওই বিশ্ববিদ্যালয়টা গুচ্ছ থেকে বের হয়ে আসুক। তো এখানে যেহেতু দুইটা দল আছে, যেটা ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী তারা চাচ্ছে সেই বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আসুক, আর যারা ভর্তি শিক্ষার্থী তারা চাচ্ছে যে সেটা গুচ্ছের ভিতরে থাকুক। যেহেতু এখানে দুইটা দল হিসেবে দাঁড় হয়ে গেছে, এখন এখানে কথাবার্তা বলতে হবে, অথবা যেভাবে হোক রাষ্ট্রপতি থেকে যদি কোনো ধরনের নির্দেশনা আসে অথবা প্রধান উপদেষ্টা থেকে কোনো ধরনের প্রেশার আসে, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যতগুলা ইউনিভার্সিটি সম্ভব সবগুলাকেই একসাথে রাখা সম্ভব। আর আমরা যদি যারা শিক্ষার্থী যারা মনে করতেছেন আপনারা যে আমরা আন্দোলন করছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসছে, ওকে ফাইন, তাহলে এটা গুচ্ছের ভিতরে সবগুলা 24টা বিশ্ববিদ্যালয় থাকবে, আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা বলে এটা আসলে এত সহজে হবে না। আপনাদের যেটা উচিত যে একটু অন্তত ফেসবুকে লেখালেখি করা, বা রাষ্ট্রপতি থেকে যদি কোনোভাবে কোনো নির্দেশনা আসে, যেহেতু এটা অবশ্যই পজিটিভ একটা দিক যে গুচ্ছ সিস্টেমটা বহাল রাখা, এতে করে স্টুডেন্টদের অনেক ভোগান্তি কমবে, পাশাপাশি স্টুডেন্টের আবেদন খরচটা কমবে, মানে অনেক এখানে পজিটিভ দিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষার্থীদের অন্তত কথা বলা উচিত। এখন একটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে গুচ্ছ পদ্ধতির ডেট কিন্তু অলরেডি দিয়ে দিছে, সেটা হলো সি ইউনিটের পরীক্ষা প্রাইমারি স্টেজে যে ডেটটা দিচ্ছে সেটা হলো 25 এপ্রিল, 2 মে বি ইউনিটের, আর এ ইউনিটের হলো 9 মে। তো এখন হলো আমি একটু কমেন্ট পড়ি। কমেন্টে একজন প্রশ্ন করছে আয়েশা যে আমি খুলনা ইউনিভার্সিটিতে আবেদন করছি এ এবং বি ইউনিট, কোনো সমস্যা কি হবে? কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে কোনো ইউনিভার্সিটি যদি আবার গুচ্ছতে ফেরত আসে তাহলে অবশ্যই টাকা ফেরত দিবে, যদিও এই প্রসেসটা অনেক একটা ঝামেলাপূর্ণ একটা প্রসেস হয়ে দাঁড়াবে। কারণ একটা স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখানে তো স্টুডেন্টের বিকাশ নম্বর দেওয়া থাকে না। এখন ওই টাকাটা যখন মানে ফেরত দিবে, ফেরত দেওয়াটা তো একটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, যদিও ফেরত দেওয়াটাও সম্ভব, চাইলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটের ডাটা কালেক্ট করে সেটাও ফেরত দেওয়া সম্ভব। তারপরেও এটা একটা লেন্দি প্রসেসের ভিতর যাবে। এর জন্য এখন থেকে যদি স্টুডেন্টরা কথাবার্তা না বলে তাহলে আস্তে আস্তে যদি আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে যায়, আবেদন শুরু হয়ে যায়, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন 2 ফেব্রুয়ারি থেকে শুরু। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় যদি এখনো প্রপারলি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত না আসে তাহলে কুমিল্লা ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়ে যায়, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কারণ আবেদন শুরু হয়ে গেলে তখন সেটাকে স্টপ করে আবার গুচ্ছের ভিতরে নিয়ে আসা সেটা টাফ হয়ে যায়। এই জন্য স্টুডেন্টদের এখনো যদি যারা মেলে চাচ্ছেন আপনারা যে গুচ্ছের ভিতরে সব বিশ্ববিদ্যালয় থাকুক, তারা যদি এখনই স্টপ হয়ে যান তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার মনে হয় না যে সবগুলো বিশ্ববিদ্যালয় থাকা সম্ভব। হয়তো বা গুচ্ছ সিস্টেমটা থাকবে, হয়তো বা 16টা বা 17টা ইউনিভার্সিটি থাকবে, বাট সবগুলো ইউনিভার্সিটি থাকাটা সম্ভব হবে না। যেন আপনাদের উচিত হলে এখনো কথা বলা, মানে একবারে যারা শিক্ষার্থীরা আছেন তারা যদি মনে করেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু চিঠি আসছে মানে সবকিছু মানে ফাইনাল ওকে হয়ে যাবে, ব্যাপারটা এরকম এত সহজ না। আপনাদের উচিত হলো এখনো একটু কথাবার্তা বলা, আন্দোলন যদি করতে চান পজিটিভলি আন্দোলন করেন যাতে রাষ্ট্রপতি পর্যন্ত রিস্ক করা যায়, অথবা প্রধান উপদেষ্টা থেকে যদি কোনো ধরনের নির্দেশনা আসে তাহলে আমি মনে করি যে গুচ্ছ সিস্টেমটা একবারে বহাল রাখা পসিবল। তো এখন হলো যে যারা মেনলি সাস্টে পরীক্ষা দেবেন, সাস্ট অথবা জগন্নাথে পরীক্ষা দেবেন, জগন্নাথের যেহেতু সম্ভব না, জগন্নাথের নিয়ে আলোচনা করার আগে একটু আলোচনা করি। সেটা হলো যে গুচ্ছ সিস্টেমটা আছে, এই গুচ্ছ সিস্টেমটা আসলে কেন বেশি লেন্দি সিস্টেমটা হয়। এর কারণটা হলো যখন সার্কুলারটা প্রকাশ করে গুচ্ছের, সেই সার্কুলারে 1500 টাকা দিয়ে অ্যাপ্লাই করার পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, ফাইন। আর সমস্যাটা হয় এই ভর্তি পরীক্ষা থেকে একটা স্টুডেন্ট একবারে গুচ্ছতে চান্স পাওয়া এবং তারপরে ক্লাস শুরু করা, এই পর্যন্ত সবচেয়ে বড় প্রবলেমটা শুরু হয়। কেন? এই গুচ্ছ সিস্টেমটা থেকে ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই, মেরিট প্রকাশ করা, মাইগ্রেশন, এই প্রসেসটা হতে গেলে দেখা যায় 6 থেকে 7 মাস সময় লেগে যায়। এই সময়টাকে কমাতে হবে, মানে এই সিস্টেমটা যদি সঠিক করা যায় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা গুচ্ছের বিরোধিতা করতেছে তারাও কিন্তু করবে না। এটা নিয়ে একটু কথা বলা উচিত যাতে এই লেন্দি প্রসেসটা না হয়। মানে এটা এমন একটা স্মার্ট সিস্টেমে নিয়ে আসা যাতে স্টুডেন্টরা খুব দ্রুতই একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এবং দ্রুত ক্লাসটা শুরু করতে পারে। তাহলে দেখবেন যে সকলেই কিন্তু চাবে যে গুচ্ছ সিস্টেমটা বহাল থাক। সো এটা নিয়ে একটু কথা বলতে হবে যাতে এই লেন্দি প্রসেসটা না থাকে। যেমন এর গত বছরে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটার কিন্তু মাইগ্রেশন এখন পর্যন্ত চলমান আছে, মানে 1 বছর পরে হয়ে গেছে, এখনো চলমান আছে। তো এত যদি লেন্দি প্রসেস হয়
তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারাও কিন্তু এটার বিপক্ষে দাঁড়াবে। এর জন্য আমি যেটা মনে করি স্টুডেন্টদের গুচ্ছ পদ্ধতি বহাল রাখার আন্দোলনের পাশাপাশি এই যে গুচ্ছের সিস্টেমটা, এই সিস্টেমটা যাতে শর্টের ভিতরে কমপ্লিট হয়, স্টুডেন্ট যাতে দ্রুত একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারে, এটা নিয়েও কথা বলা উচিত। আচ্ছা, তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেহেতু অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সো অনেকে আমার ভিডিও দেখতেছেন, সো আপনাদের যদি গুচ্ছ বা কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকে, হয়তো বা পরবর্তীতে প্রশ্নের উত্তরটা সেভাবে দেওয়া যায় না, যেহেতু লাইভগুলো নিচ্ছে আমি চেষ্টা করবো যে আপনাদের কোনো ধরনের যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলোর উত্তরটা যাতে সাথে সাথে দিয়ে দেওয়া যায়। ওকে, আচ্ছা, এখন যেহেতু অনেকে জগন্নাথের পরীক্ষা দিবেন, জগন্নাথের ক্ষেত্রে জাস্ট একটু সিম্পল করে মানবন্ধনটা বলে নিই। জগন্নাথের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো 72 মার্কের, তার ভিতরে লিখিত হলো 48 মার্কের, আর এমসিকিউ হলো 24 মার্কের, সময় দেওয়া হলো 1 ঘন্টা। আর এখানে জিপিএ থেকে নেওয়া হলো 28 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু দেখা যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে দিতে হবে। আর এই যে 72 মার্কের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই 72 মার্কের ভিতরে প্রশ্ন কোথা থেকে আসবে এটা একটু বলে দিই। এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই পদার্থ রসায়ন, ম্যাথ অথবা বায়োলজি দুটো থেকে যেকোনো একটা উত্তর করতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, জিকে। সি ইউনিটের ক্ষেত্রে যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের ইংলিশ থেকে প্রশ্ন আসবে, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে প্রশ্ন আসবে। আর যারা মিললে অন্য বিভাগ, অন্য যারা আছেন তাদের ক্ষেত্রে ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে প্রশ্ন আসবে। ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা, জিকে থেকে প্রশ্ন আসবে। আর ই ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে এবং ড্রয়িং থেকে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। এখন হলো যারা শাস্ত্রে পরীক্ষা দিবেন, শাস্ত্রেরও যেহেতু একটু সম্ভাবনা কম, গুচ্ছতে মানে ব্যাক আসা নিয়ে একটু সম্ভাবনা কম, এই জন্য শাস্ত্রেরটা একটু বলে দেই। শাস্ত্রের ক্ষেত্রে যারা ইউনিটে পরীক্ষা দিবেন তাদের পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, গণিত থেকে 20, টোটাল 80 নম্বরের প্রশ্ন। আর বায়োলজি এবং ইংলিশ যে কোনো একটা থেকে 20 মার্কের উত্তর করতে হবে। আর যারা ড্রয়িং দিবেন এক্সট্রা, তাদের ড্রয়িং 30 নম্বরের এক্সট্রা পরীক্ষা দিতে হবে। আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের বিজ্ঞানের স্টুডেন্ট যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে ইংলিশ থেকে 15, বাংলা থেকে 10, পদার্থ থেকে 15, রসায়ন থেকে 15, সাধারণ জ্ঞান থেকে 10, আর ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা থেকে 15 মার্কের উত্তর করতে হবে। আর যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আবশ্যিক বিষয় 65, তার ভিতরে ইংরেজি 15, বাংলা 15, মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত থেকে হলো 15, অর্থাৎ এসএসসির গণিত থেকে আসবে 15, আর বাংলাদেশ এবং জিকে থেকে আসলে সহজ কথা 10, আর আইসিটি থেকে 10। আর যারা মানবিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 15 মার্কের পরীক্ষা দিতে হবে, মৌলিক জিকে যেটাকে বলা হয়। আর বাণিজ্য শাখার স্টুডেন্টকে হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি থেকে 15 মার্কের উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে সময় কিন্তু 1.5 ঘন্টা করে থাকবে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করলাম। এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো 7 কলেজ নিয়ে একটু আলোচনা করব, কারণ 7 কলেজ নিয়েও আপনারা অনেকেই 7 কলেজে অ্যাপ্লাই করছেন বা 7 কলেজে অনেকে পরীক্ষা দিবেন। তো 7 কলেজে যে পরীক্ষাটা দিবেন এই পরীক্ষাটা আসলে আদৌ হবে কিনা বা 7 কলেজ নিয়ে কোনো আপডেট আছে কিনা এটা আপনাদের জানা উচিত। কারণ অনেকে 7 কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছেন, প্রায় দেখা গেছে আমরা যে তথ্যটা পাইছি প্রায় 33,101 জন স্টুডেন্ট আবেদন করছে। এখন 7 কলেজে আসলে আদৌ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা বা 7 কলেজ নিয়ে কি আপডেট আছে বা 7 কলেজে আদৌ আসলে কি হবে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত, যেহেতু আপনারা অনেকেই 7 কলেজে আবেদন করছেন। আর প্রথম কথা হলো যে 7 কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তিটা বাতিল হয়ে গেছে, তার মানে ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। যেহেতু এটা যারা 7 কলেজের স্টুডেন্ট ছিলেন, বিশেষ করে ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন, তারা একটা আন্দোলন করছেন কিছুদিন আগে। ঢাকা কলেজের আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা সিদ্ধান্ত আসছে যে 7 কলেজ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যে 7টা কলেজ আছে যেগুলো ঢাকাতে অবস্থিত, তার ভিতরে আছে 7 কলেজ আছে, ইডেন কলেজ আছে, বাংলা কলেজ আছে, তিতুমির কলেজ আছে, এইভাবে 7টা কলেজ আছে। এই 7টা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত থাকতেছে না। সো এটা নিয়ে অনেক ধরনের আন্দোলন হয়েছে, বা যারা 7 কলেজের শিক্ষার্থী ছিলেন তারা অনেক বৈষম্যের শিকার হয়েছেন। এই বিষয়ে অনেক লেখালেখিও হয়েছে, আমরা লেখালেখিতেও পাইছি পত্রপত্রিকায়। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও চাচ্ছিল না যে 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত থাক, আবার 7 কলেজে যারা শিক্ষার্থী তারাও চাচ্ছিল না তারা ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত থাক। সো এরকম একটা ব্যাপার স্যাপারের ভিতরে আলটিমেটলি 7 কলেজ মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে। তো যেহেতু বের হয়ে গেছে, এখন অনেকের একটা ইচ্ছা ছিল যেহেতু ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যে 7টা কলেজ যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু সার্টিফিকেট প্রোভাইড করছে, এই জন্য অনেকের ইচ্ছা ছিল 7 কলেজে ভর্তি হওয়া। বাট আলটিমেটলি যে নিউজটা আমরা সর্বশেষ পাইছি সেই নিউজটা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত আর 7 কলেজ থাকতেছে না। এখন যেটা মানে প্রশ্ন, তাহলে
যারা আবেদন করে ফেলছে অলরেডি, যেহেতু 7 কলেজের আবেদন চলতেছিল ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত, যারা আবেদন করে ফেলছে তাদের কি হবে, বা এই 7 কলেজের ভর্তির প্রক্রিয়াটা কি হবে, বা আদৌ 7 কলেজের ফিউচারটা কি বা ভবিষ্যৎটা কি, এটা নিয়ে একটু আলোচনা করি। এখন ব্যাপারটা হলো যে 7 কলেজের এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী যে 7 কলেজ যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেও না, 7 কলেজ আবার ন্যাশনালের আন্ডারে না। যদিও আগে মানে ন্যাশনালের আন্ডারে ছিল, যখন যখন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত ছিল না, তখন এই 7 কলেজ কিন্তু দেখা গেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু ছিল। পরবর্তীতে সেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাদ হয়ে সেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসছিল, এবং অনেক শিক্ষার্থী আসলে 7 কলেজে ভর্তি হইতো, যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট প্রোভাইড করবে, এই আশাতেও অনেকে 7 কলেজে ভর্তি হয়েছে। বাট এখন যেটা প্রেক্ষাপট হয়েছে, 7 কলেজ থেকে আন্দোলন করার প্রেক্ষিতে 7 কলেজের যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে অধিভুক্ত বাতিল হয়ে গেছে, এখন 7 কলেজ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও না, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে না। এখন 7 কলেজ কার আন্ডারে, বা 7 কলেজের ফিউচারটা কি? তো যদিও এখন কোনো কিছু বলা পসিবল না যে 7 কলেজের ফিউচারটা কি, তবে 7 কলেজের নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অনেক ধরনের তথ্য পাইছি যে 7টা কলেজ নিয়ে আলাদা একটা স্ট্রাকচারের স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি হবে। তো সবকিছু নিয়েই এখন একটা ঘোলাসার ভিতরে আছি, আমরাও আছি, কারণ এখনো যেহেতু ফাইনাল কোনো আপডেট আসেনি। কারণ এটা তো একটা লং একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, কারণ একটা 7 কলেজকে যদি একটা স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি করা হয়, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটির সংবিধান কি হবে, বা সেই ইউনিভার্সিটি কোন কাঠামোতে চলবে, সেই ইউনিভার্সিটির স্ট্রাকচারটা কি হবে, সেই ইউনিভার্সিটির নামটা কি হবে, এটা নিয়ে অনেক ধোঁয়াশার ভিতরে আছে। বিশেষ করে 7 কলেজের ভিতরে আরেকটা যেটা সমস্যা, সেটা হলো তিতুমির কলেজ। এই 7 কলেজের তিতুমির কলেজ আবার চাচ্ছে তারা আলাদাভাবে একটা ইউনিভার্সিটি হতে। এখন 7 কলেজের ভিতরে অন্যতম একটা কলেজ হলো ঢাকা কলেজ, অন্যতম একটা কলেজ হলো তিতুমির কলেজ। আর তিতুমির কলেজ যদি মনে করে যে না, তারা 7টার ভিতরে থাকবে না, তারা আলাদা মানে 7টার ভিতরে না থেকে তারা আবার কি করবে, আলাদাভাবে তিতুমির কলেজ আলাদাভাবে একটা ইউনিভার্সিটি হবে, তখন এটা একটা ভেজালের বিষয়, কারণ এটা একটা সমাধান করতে হবে। কারণ অনেকে অনেকভাবে চাচ্ছে, একজন চাচ্ছে আলাদাভাবে স্বতন্ত্র ইউনিভার্সিটি হোক, আবার কিছু ইউনিভার্সিটি চাচ্ছে যে সেটা আলাদাভাবে, মানে তিতুমির কলেজ আলাদা একটা তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। সো এটা নিয়ে একটু সমস্যা আছে। তো যাই হোক, সমস্যা যেটা আছে, হয়তো বা এটা একটা সমস্যা হলে সমস্যার সমাধানও আসবে, বাট কি সমাধান আসবে এটা অবশ্যই একটু সময় লাগবে। কারণ যারা এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের একটা চিন্তা ভাবনা একটা বিষয় আছে, কারণ হুটহাট সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এটার মানে ধরে নিলাম 7 কলেজ সবগুলো মিলে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলো, বাট সেটার যদি স্ট্রাকচারটা বা সেটার কাঠামোটা বা সেটার বন্টনটা যদি প্রপারলি না হয়, সেখান থেকে কিন্তু প্রপার আউটপুট পাওয়া যাবে না, পরে দেখা যাবে আবার একটা আন্দোলন শুরু হবে। এর জন্য এমন একটা স্ট্রাকচার করা উচিত, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেটা নিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, 7 কলেজের শিক্ষার্থীরাও সেটার বেনিফিট যাতে পায়, এরকম একটা সিস্টেম লাগবে। সো এর জন্য এখন যারা আবেদন করছেন তাদের যেটা হলো, যে যারা আবেদন করছেন 7 কলেজের জন্য, যদি আপনারা 7 কলেজের জন্য অপেক্ষা করতে চান যে না কি হোক, আমরা একটু দেখি যে আলাদা একটা ইউনিভার্সিটি হয়, স্বতন্ত্র ইউনিভার্সিটি 7টা কলেজ মিলে আমি সেখানে পড়বো, সেরকম যাদের চিন্তা ভাবনা আছেন তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যারা এই আশায় আবেদন করছেন যে যেহেতু 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, আমি এর জন্য আবেদন করছি, বাট যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে 7 কলেজ বাদ হয়ে গেছে, আমি আর 7 কলেজে ভর্তি পরীক্ষা দিব না, তাদের জন্য যেটা মেসেজ সেটা হলো, আপনি চাইলেই এই যে 33,101 জন স্টুডেন্ট যে আবেদন করছে, সেখান থেকে আপনি চাইলেই আপনার টাকাটা ফেরত নিতে পারেন। অর্থাৎ আপনি যে আবেদন করছেন, আপনি চাইলে আপনার টাকাটা ফেরত নিতে পারেন। আর আপনারা যদি মনে করেন না 7 কলেজে কি হয় আমি একটু অপেক্ষা করি, যেহেতু আবেদন একবার করে ফেলছি, 7 কলেজ যদি আলাদাভাবে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়, ভালো যদি একটা ইউনিভার্সিটি হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেখানে পড়তে চাই। অবশ্যই ভর্তি পরীক্ষা সিস্টেমটা থাকবে, কারণ ভর্তি পরীক্ষা সিস্টেমটা যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আস্তে আস্তে মানটা কমে যাবে, এটা স্বাভাবিক একটা প্রসেস। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতেও এবছর থেকে ভর্তি সিস্টেমটা চালু করছে, আর সেখানে 7 কলেজে পরীক্ষা দিতে অবশ্যই ভর্তি সিস্টেম থাকবে, বাট সিস্টেমটা কেমন হবে, মান বন্টনের পরিবর্তন হবে কিনা, এটা নিয়ে অবশ্যই সামনে আপডেট আসবে। বাট এখন পর্যন্ত যে আপডেটটা আসছে, 7 কলেজে যারা আবেদন করছেন চাইলে আপনার টাকাটা আপনি ফেরত নিতে পারেন, আর যদি ফেরত না নেন সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, পরবর্তীতে নতুন কোনো কাঠামোর মাধ্যমে এই 7 কলেজে ভর্তি সিস্টেমটা সম্পূর্ণ করা হবে। ওকে, তো যাই হোক, আমি কিছু একটা প্রশ্ন নেই, কয়েকজন প্রশ্ন করে ফেলছেন অলরেডি। যেমন ফারজানা একটা প্রশ্ন করছেন, জিএসটির মধ্যে কি নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, জিএসটির ভিতরে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হলো 0.25 করে, অর্থাৎ একটা ভুল লাগালে 0.25 করে কেটে নেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড, যদি আমি মেনলি জিএসটি এবং 7 কলেজের তথ্য নিয়ে আলোচনা করতেছি, বাট আপনাদের তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পড়াশোনা রিলেটেড বা কোনো বিশ্ববিদ্যালয় রিলেটেড, অবশ্যই প্রশ্নটা কমেন্টে করে ফেলবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য।
এখন প্রশ্ন হলো যে এটা হলো 0.25 করে কেটে নেওয়া হয়। তারপরে প্রশ্ন করছেন হলো মাহবুবুর রহমান সোহাগ, প্রশ্ন করছেন গুচ্ছ পরীক্ষা এবার হবে কি। আচ্ছা, প্রশ্ন হলো যে গুচ্ছ পরীক্ষা এবার হবে, কিন্তু 24টা বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষা হবে কিনা এটা হলো এখন বড় প্রশ্ন। মানে 24টা মনে হয়, আমার যতটুকু আইডিয়া করতেছি যে 24টা বিশ্ববিদ্যালয় তো মিললে গুচ্ছের ভিতরে তো, বা জিএসটি বা গুচ্ছের ভিতরে মিললে কয়টা বিশ্ববিদ্যালয় থাকে, এর আগে ছিল কয়টা, 24টা, বা তার ভিতরে একটা বের হয়ে গেছে, তাহলে থাকতেছে 23টা। মানে একটা বের হয়ে গেছে মানে ফাইনালি একটা আসার সম্ভাবনা একবার 0%। সেটা হলো মেনলি, সেটা হলো কি জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটি যেহেতু বের হয়ে গেছে, তার মানে 23টা থাকতেছে, তারপরেও আরো কয়েকটা বের হয়ে যেতে পারে। আর কোনটা কোনটা বের হয়ে যাবে সেটা এখন দেখার বিষয়। এটা স্টুডেন্টদের একটু কথা বলতে হবে, কারণ স্টুডেন্টরা যদি মনে করে, কয়েকদিন আগে আন্দোলন করছে, আমার অনেক ভালো লাগছে, স্টুডেন্ট অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে ইউজিসিতে কথাবার্তা বলছে শান্তপূর্ণভাবে, সেখান থেকে একটা মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা কিন্তু নির্দেশনা আসছে। বাট এটাকে যদি তারা ফাইনাল সিদ্ধান্ত মনে করে, আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ এই সিদ্ধান্তটা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে না আসে, রাষ্ট্রপতি থেকে আসে, অথবা প্রধান উপদেষ্টা বা বড় কোনো পাওয়ারফুল জায়গা থেকে আসে, তাহলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোকে 24টা যদি নাও থাকে 23টাকে গুচ্ছের ভিতরে রাখা সম্ভব। এই জন্য গুচ্ছ সিস্টেমটা থাকবে, হয়তো বা 24টা না থাকলেও 23টা থাকবে, 23টা না থাকলে 20টা থাকবে, 20টা না থাকলেও 17টা থাকবে, বাট গুচ্ছ সিস্টেমটা থাকবে। এটা হলো ফাইনাল কথা। আচ্ছা, আর একটা প্রশ্ন নেই, যেটা হলো আঞ্জুমান আরা প্রশ্ন করছেন যে ভাইয়া বরিশাল ইউনিভার্সিটি কি জিএসটিতে থাকবে। হ্যাঁ, এবার এটা একটা প্রশ্ন যে বরিশাল ইউনিভার্সিটি কিন্তু এখনো মানে আবেদন শুরু হয়নি। বরিশাল ইউনিভার্সিটি বলেন, হাজী জানেশ বলেন, বা আর যে ইউনিভার্সিটিগুলো বের হয়ে যেতে চাইছে, তাদের কিন্তু এখনো আবেদন শুরু হয়নি। যেহেতু আবেদন শুরু হয়নি, তো স্টুডেন্টরা যদি এখন ভালোভাবে প্রপারলি কথাবার্তা বলতে থাকে, আন্দোলনটা আরেকটু করতে থাকে, বা শিক্ষা মন্ত্রণালয় উপর সম্পূর্ণ ভরসা না করে এটা রাষ্ট্রপতি থেকে যারা নির্দেশনা আসে এটা নিয়ে যদি কথাবার্তা বলতে থাকে, তাহলে বরিশাল ইউনিভার্সিটিও গুচ্ছের ভিতরে রাখা সম্ভব। কিন্তু সকলে যদি মনে করে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসছে, ওকে ফাইন, আর কিছু করা লাগবে না, তাহলে আমি মনে করি আস্তে আস্তে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে যাবে, সেই ইউনিভার্সিটির আবেদনগুলো চলতে থাকবে, আর আবেদন চলা শুরু হয়ে গেলে সেটাকে গুচ্ছের ভিতরে নিয়ে আসা সো টাফ হয়ে যাবে। এই জন্য আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে হয়তো বা যেগুলো একবারে নতুন ইউনিভার্সিটি সেগুলো তো গুচ্ছতে থাকবেই, বাট আরও যে কিছু ইউনিভার্সিটি আছে, বরিশাল ইউনিভার্সিটি বলেন, এগুলা নিয়ে একটু কনফিউশন আছে। ওকে, আচ্ছা, যাই হোক। তারপরে একজন প্রশ্ন করছেন, কাউসার আলী প্রশ্ন করছেন হাজী দানেশ কি গুচ্ছ থাকবে। এখন এই হাজী দানেশ নিয়ে একটা প্রবলেম। হাজী দানেশ কিন্তু এই যে শিক্ষা মন্ত্রণালয় ইয়া থেকে যখন নির্দেশনা আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তার পরের দিনই কিন্তু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করে ফেলছে ওয়েবসাইটে। যদিও সেটা ইস্যু হয়েছিল 26 তারিখে, বাট তারা কিন্তু প্রকাশ করতো ওয়েবসাইটে হলো 27 তারিখে। তারা যদি শিক্ষা মন্ত্রণালয়ে কঠোর নির্দেশনাটাকে মানতো, তাহলে কিন্তু সেটা ওয়েবসাইট থেকে সরাই নিত, সেই নির্দেশনাটা সেই সার্কুলারটাকে কিন্তু ওয়েবসাইট থেকে সরাই নিত। বাট হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু ওয়েবসাইট থেকে সার্কুলারটা সরায়নি। তার মানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডারটাকে একটু বাইপাস করে যাতে তারা বের হয়ে আসতে পারে। সো এটা কিন্তু ফ্যাক্ট, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ 100% যে বিশ্ববিদ্যালয়গুলো মানবে ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এটা কার অর্ডার মানবে, আমি আবার বলতেছি, এটা যদি রাষ্ট্রপতি থেকে অর্ডারটা আসে, অথবা এই নির্দেশনা যদি প্রধান উপদেষ্টা বা একবারে পাওয়ারফুল সোর্স থেকে নির্দেশনাটা যদি আসে। ওকে, আচ্ছা। তারপরে একজন প্রশ্ন করছেন ফারজান আক্তার যে জিএসটিতে কি আলাদা আলাদা সাবজেক্টে পাশ করতে হয়। না, জিএসটিতে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয় না। জিএসটিতে টোটাল পাস মার্ক হলো 30, 100-এর ভিতরে পাস মার্ক হলো 30, অর্থাৎ টোটাল আপনি যদি 30 পান আপনি পাস। মানে আপনাকে আলাদাভাবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি বলেন, অন্যান্য ইউনিভার্সিটিতে আলাদা আলাদাভাবে পাস করতে হয়, বাট জিএসটিতে আলাদা আলাদাভাবে কোনো পাস করতে হয় না। মোট 30 পাইলে আপনি পাস করে ফেলবেন, ঠিক আছে। আর চান্স পেতে গেলে কিন্তু আরো কম মার্কে চান্স পায়, দেখা যায় লাস্ট বার 38 পেয়ে স্টুডেন্টরা চান্স পাইছে। আচ্ছা, আপনাদের যা যা প্রশ্ন আছে প্রশ্ন করেন, ওকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর মিম একটা প্রশ্ন করছেন, জিএসটিতে চান্স পেলে তখন ইউনিভার্সিটি চয়েস করার সময় একটা ইউনিভার্সিটিকে চয়েস করলে কি কোনো প্রবলেম হবে? মাইগ্রেশনের ঝামেলা তো তখন থাকবে না, তাই না? কারণ একটা ইউনিভার্সিটি চুজ করলে হলে তখন একটাই বিষয় ক্লিয়ার করে দেন। আচ্ছা, যাই হোক, একজন ভালো একটা প্রশ্ন করছে, এটা হলো মিম প্রশ্ন করছে কমেন্টে। তো প্রশ্নটার উত্তরটা কি? প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, একটা ইউনিভার্সিটিকে চয়েস করা। এখন যেটা সমস্যা, যে একটা ইউনিভার্সিটিকে চয়েস করার সুযোগ দিলে যেটা সবচেয়ে বড় সমস্যা, ধরে নেন আপনি মার্ক
তুলনামূলক একটু কম পাইছেন। আপনি কথা মার্ক 100 মার্কের ভিতরে ভর্তি পরীক্ষা হয়েছে, তার ভিতরে আপনি পাইছেন হলো ধরেন 45, 45 মার্ক নিয়ে, বা ধরেন আপনি 40 পাইছেন, কথা আপনি 40 মার্ক পাইছেন। এখন 40 মার্ক নিয়ে আপনি আবেদন করছেন কোথায়? আবেদন করছেন হলো ফার্স্টে, কথা বা আপনি খুলনা ইউনিভার্সিটি আবেদন করছেন, অথবা জগন্নাথ ইউনিভার্সিটিতে আবেদন করছেন, অথবা ইসলামিক ইউনিভার্সিটি বা ভালো ভালো যে ইউনিভার্সিটি মানে রিনাউন্ড যে ইউনিভার্সিটিগুলোতে যেগুলোতে স্টুডেন্টরা বেশি ভর্তি হতে চায় সেখানে আবেদন করছেন। অ্যান্ড সেখানে কিন্তু দেখবেন যে আপনার এই কম মার্কে কিন্তু আপনি চাইলেও তখন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, কারণ আপনি চান্সই পাবেন না। এর জন্য যখন 2-3টা ইউনিভার্সিটিতে আবেদন করার সুযোগ দেয়, তখন আপনার মার্ক অনুযায়ী আপনি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। কিন্তু যদি শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে আবেদন করেন, এখন সেখানে যদি আপনার চান্স না হয়, আপনার যে মার্ক আছে সেই মার্ক দিয়ে যদি আপনি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সক্ষমতা আপনার যদি না হয়, তাহলে তো আপনার ওই বছর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু জিএসটি সিস্টেমটা অনেকগুলো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বা মাইগ্রেশন চালু করার সিস্টেমটা রাখছে। যদিও এর বিকল্প আরো অনেকগুলো ওয়ে আছে, সেগুলো ভাবা যায়, বাট একটা ইউনিভার্সিটি পার্টিকুলারতে অ্যাপ্লাই করতে দিলে সকল স্টুডেন্ট দেখবেন জাস্ট ওই ভালো ভালোগুলোতে অ্যাপ্লাই করবে, আর তুলনামূলক কম জনপ্রিয় ইউনিভার্সিটিতে কেউ অ্যাপ্লাই করবে না। তখন সবচেয়ে বড় বিপত্তিটা বাঁধবে। আশা করি মিম আপনার উত্তরটা পাইছেন। তারপর যদি আপনি জিনিসটা বুঝে থাকেন, অবশ্যই একটু ইয়েস লিখবেন কমেন্টে। মিম যদি আপনি আপনার উত্তরটা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। আচ্ছা, তারপরে কাউসার একটা প্রশ্ন করছেন। আপনাদের যা যা প্রশ্ন আছে একটু কাইন্ডলি কমেন্টে করবেন। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আজকে আমি নিচ্ছি। আমি মেনলি আমাদের যে ফেসবুক পেজ আছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন একাডেমি শাইন 24, সেখান থেকে আমি মিলে আজকে লাইভটা করতেছি। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন। যেমন কাউসার একটা প্রশ্ন করছেন যে হাজী দানেশ বিজ্ঞানের জন্য ইংলিশে কি আলাদা প্রিপারেশন লাগবে? আলাদা প্রিপারেশনে কিছু নাই, আপনি যে প্রিপারেশন নিচ্ছেন সেই প্রিপারেশনই নেবেন। এক্সট্রা করে আপনার একটু প্রশ্ন ব্যাংক কিনবেন বাজার থেকে। হাজী দানেশের দেখবেন যদি হাজী দানেশ সত্যি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয়, তাহলে দেখবেন যে কিছু পাবলিকেশন অবশ্যই বই বের করবে। আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারে যখন হাজী দানেশ একসাথে পরীক্ষা নিত তখনকার কোশ্চেনগুলো একটু সলভ করে যাবেন। আর নর্মাল যে প্রিপারেশন সেই প্রিপারেশনই থাকবে। আর কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে কোনগুলো ইম্পর্টেন্ট আর একটু ভালো করে বুঝতে পারবেন, সেই অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে ফেলবেন। ওকে, আচ্ছা, মিম লেখছেন ইয়েস ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। ওকে, মিমের প্রশ্নটা আমি দিয়ে ফেলছি। তারপরেও যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা কিন্তু করে ফেলবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন আবু হাসান রিফাত প্রশ্ন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কি বের হয়েছে গুচ্ছ থেকে? হ্যাঁ, কুমিল্লা ইউনিভার্সিটি ঘোষণা দিছে, আলাদাভাবে তারা সার্কুলারও দিয়ে দিচ্ছে, তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে। এখন সেটা আলটিমেটলি ফাইনাল কতদূর পর্যন্ত আলাদাভাবে আদৌ নিতে পারবে কিনা এটা হলো দেখার বিষয়। যদিও কুমিল্লা ইউনিভার্সিটি দেখেন, কুমিল্লা ইউনিভার্সিটি যদিও যদি একটু দেখাই, কুমিল্লা ইউনিভার্সিটি যদিও তারা সার্কুলার প্রকাশ করে তারা জানাই দিচ্ছে তারা ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আবেদন শুরু করবে, 22 তারিখ পর্যন্ত চলবে, আর ভর্তি পরীক্ষার ডেটও তারা দিয়ে দিচ্ছে। এখন এটা আদৌ কার্যকর করা পসিবল হবে কিনা সেটা এখন দেখার বিষয়, সেটা একটু ভাবার বিষয়। যদি আবার বলতেছি, যদি রাষ্ট্রপতি বা পাওয়ারফুল জায়গা থেকে যদি কোনো ধরনের নির্দেশনা না আসে, তাহলে দেখবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গুচ্ছর ভিতরে রাখা পসিবল না। এর মেন যেটা কারণ, কুমিল্লা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী বা কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন করতেছেন, তারা গুচ্ছর ভিতরে থাকবে না, যেহেতু সেখানে একটা অংশ আছে আর আপনার ভর্তির শিক্ষার্থী আপনার একটা অংশ। এখন দেখতে হবে যে কারা জয়ী হয়। এই জয়ী হতে গেলে অবশ্যই যারা ভর্তি শিক্ষার্থী আছেন তাদেরকেও একটু কথা বলতে হবে। অন্তত আপনারা আন্দোলন করতে না পারেন, অন্তত ফেসবুকে লেখালেখি করেন, আপনার মতগুলো প্রকাশ করেন, বা বিভিন্ন ধরনের ইলেকট্রন যে প্রিন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে রিস্ক করেন, আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করেন। না হলে কিন্তু দেখবেন যে কুমিল্লা ইউনিভার্সিটিও বের হয়ে যাবে, হাজী দানেশও বের হয়ে যাবে, আরও দেখবেন কয়েকটা দেখা দেখে বের হয়ে যাবে। যদিও প্রথম শুরু করতে হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুজো থেকে বের হয়ে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখা দেখি সাস্ট বের হয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেছে, কুমিল্লা বের হয়ে গেছে, হাজী দানেশ বের হয়ে গেছে, এখন বরিশাল বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে চাচ্ছে। এভাবে কত দূর পর্যন্ত বের হয়ে যায় এটা কিন্তু আসলে বলা এখন পর্যন্ত পসিবল না। ওকে, যাই হোক, এখন ফাইনালি একটা কথা বলি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন। ফাইনালি যেটা কথা সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাক কি না যাক, যেটা ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হলো যে আপনাদের প্রস্তুতিটা অবশ্যই নিতে হবে, কারণ প্রস্তুতি কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। গুচ্ছ হবে, হয়তোবা 24টা না হলেও 22টা হবে, 22টা না হলে 20টা হবে, মানে গুচ্ছ সিস্টেমটা থাকবে। এই জন্য গুচ্ছের জন্য ভালো করে অবশ্যই আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত। আলটিমেটলি এসব হবে কি হবে না এসব নিয়ে টেনশনের কিছু নেই, আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবো। আপনাদের উচিত হলে এখন পড়াশোনাটা করা।
গুচ্ছ সিস্টেমটা যদি থাকে তারপরও মে মাসের দিকে পরীক্ষা হবে, গুচ্ছ যদি নাও থাকে তারপর দেখবেন মেয়ের ভিতরে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে যাবে। এই জন্য প্রস্তুতিটা ভালো করে নেন। এই জন্য যারা চাচ্ছেন ভার্সিটির জন্য ভালো করে একটা প্রস্তুতি এখন থেকে শুরু করা, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছবৃত্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে বা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আরেকটা হলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনারা অনেকে জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর থেকে নতুন করে ভর্তি সিস্টেম চালু হচ্ছে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোর্স করতে যাচ্ছেন, অনলাইনে ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, নতুন ব্যাচ, এটা একবারে নতুন ব্যাচ, আপনি প্রথম থেকে ক্লাস করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে বাংলা, ইংরেজি, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্লাস করতে পারবেন। এবং এটার কোর্স ফি হলো 3000 টাকা। তবে ডিসকাউন্ট চলতেছে, আজকে রাত 12টার ভিতরে যারা ভর্তি হবেন তারা ডিসকাউন্টে 500 টাকার ডিসকাউন্টে 2500 টাকায় ভর্তি হতে পারবেন। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 2500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 100% প্রিপারেশন অনলাইনে কিন্তু নিতে পারবেন। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে ক্লাস হবে তা না, ক্লাসের পাশাপাশি যত ধরনের বই দরকার, যত ধরনের পিডিএফ দরকার, যত ধরনের সাজেশন দরকার সবকিছু এই কোর্সে কিন্তু পেয়ে যাবেন। এবং ক্লাসটা যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে, একবারে প্রথম থেকে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো যারা ভর্তিতে চান দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান। ওকে, তো আশা করি মেনলি জিএসটি 7 কলেজ নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করলাম। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সর্বশেষ একটা প্রশ্ন কাউসারে, যে রাবি উদ্যোগভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা কবে, এটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপডেট আসলে অবশ্যই ভিডিও দিব। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।